ভার্সিটির ক্যাম্পাসে বসে ফোন টিপতেছিলাম, কারণ আজ আমার সব ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নেই। অবশ্য গার্লফ্রেন্ড বিষয়টা আমার অসহ্য লাগে। আমি ক্লাসের ফার্স্ট বয়, জীবনে কখনো সেকেন্ড হই নাই। বাবারও টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার কেন জানি এসব নিয়ে বাঁচতে চাই না। চাই নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে। বাবার সুবিশাল অট্টালিকায় দম বন্ধ হয়ে আসে। আমি চাই প্রাণ খুলে বাঁচতে, পৃথিবীটাকে উপভোগ করতে। তার বাবা মা এসব নিয়ে আমার সাথে প্রায়ই রাগারাগি করে। আমি বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট একটা বোন আছে, নাম মাহি। বোন খুবই মডার্ন আর স্মার্ট, তাই তার বন্ধু মহলে নাকি আমাকে ভাই হিসেবে পরিচয় দিতে লজ্জা করে। এমনি কলেজেও কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না। তবে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার এখন মেইন ফোকাস পড়াশোনায়। কিছুক্ষণ বসে ক্লাসে যাওয়ার জন্য উঠে হাঁটতে শুরু করলাম। হাতে ফোন, সেটার দিকেই ফোকাস ছিল। হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা লাগতেই আমি চোখ তুলে তাকাই। আকাশ থেকে নেমে আসা সদ্য কোনো পরীর মতো চেহারা মেয়েটির বিরক্তি ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। এই ছেলে, চোখ কি কপালে রেখে হাঁটো? সরি, আসলে আমি দেখতে পাইনি, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে। বলেই মেয়েটা চলে গেল। মেয়েটিকে আগে কোনো দিন এই ভার্সিটিতে দেখিনি। আমি ক্লাসে এসে বসলাম। ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট বাকি, তাই একটা বই নিয়ে পড়তে শুরু করলাম। ক্লাসে কেউ নেই, আমি একা। কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে স্টুডেন্টরা আসতে শুরু করলো। বেল পড়ার সাথে সাথে প্রিন্সিপাল রুমে প্রবেশ করলো, যেটা দেখে অনেকেরই গলার পানি শুকিয়ে গেল। কিন্তু আমার স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছি, কারণ প্রিন্সিপাল স্যার আমাকে খুব ভালোবাসেন। হ্যালো স্টুডেন্ট, আজ আমি একজনকে তোমাদের পরিচয় করিয়ে দিতে এসেছি। তোমরা অনেকেই জানো আমাদের আগের যে ইংলিশ টিচার তিনি রিটায়ার্ড নিয়েছেন, তাই নতুন একজন টিচার এসেছেন। আজ থেকে মিস তানিয়া তোমাদের নতুন ইংলিশ টিচার। মিস তানিয়া, ভেতরে আসুন। তখনই বাইরে দাঁড়িয়ে থাকা তানিয়া ক্লাসরুমে প্রবেশ করলো। কালো স্যুট পরে একটা মেয়েকে দেখে আমি কিছুটা অবাক হলাম, তবে দেখতে অনেক কিউট। নিজের দিকে তাকিয়ে মেয়েটি দাঁড়িয়ে থাকলো। আমি ঠিকমতো দেখলাম, এই তো সেই মেয়েটা যাকে আমি সকালে ধাক্কা দিয়েছিলাম। আল্লাহ জানে তার আজকে কি হবে। প্রিন্সিপাল আবার বলতে শুরু করলেন, উনি হলেন মিস তানিয়া। আমেরিকা থেকে উচ্চ ডিগ্রি নিয়ে দেশে এসেছেন। ওনার বাবা মা দেশেই থাকতেন, আর উনি দেশকে খুব ভালোবাসেন, তাই ওনার বিদেশে অনেক জবের অফার থাকলেও দেশে এসেছেন। এবং আমরা খুব আনন্দিত যে উনি আমাদের এখানে জয়েন করেছেন। মিস তানিয়া, তাহলে সবার সাথে পরিচয় হন। আমি আসি। ওকে স্যার। কথাটা বলে প্রিন্সিপাল চলে গেলেন। তখন মেয়েটি মানে তানিয়া ম্যাডাম উপরের দিকে তাকালেন, তাকিয়ে বলতে শুরু করলেন, স্টুডেন্ট আমার যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই সবার সাথে পরিচিত হয়ে নেই। আগে এরপর অল্প কিছু পড়াশোনা করে কাল থেকে পুরো দমে ক্লাস শুরু হবে। এই যে ছেলে, প্রথম ডেস্কে বসা, তোমার থেকে শুরু করো। একজন একজন করে সবার পরিচয় দাও। আমার দিকে তাকিয়ে কথাটা বললেন তানিয়া ম্যাডাম। আমি চুপচাপ উঠে দাঁড়ালাম। জি, আমি রাজ চৌধুরী। এরপর একে একে সবাই নিজের পরিচয় দিল। পরিচয় পর্ব শেষে ম্যাম বই নিয়ে পড়াতে শুরু করলেন। ঠিক তখনই শামীম, রেহান, রিমি 3জন প্রবেশ করলো। এই 3জন আমার ফ্রেন্ড। সারাদিন ঘুরে বেড়ানো আর পরীক্ষার সময় আমার পিছনে পিছনে ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই এদের। বাবা মায়ের আদরে বাদর হয়েছে এক একটা। পারমিশন ছাড়াই প্রবেশ করায় তানিয়া ম্যাম পিছন ফিরে তাকালেন। এই যে হ্যালো, ক্লাসে ঢোকার সময় পারমিশন নিতে হয়, জানো না? এই, আপনি কে বলুন তো? আর আমরা পারমিশন নিব কিনা সেটা আমাদের বিষয়, আর আমরা কাউকে পরোয়ানা করি না, বুঝছো? রেহানের কথা শুনে ম্যাম অনেক রেগে গেলেন। এসেই ঠাস করে ওর গালে একটা চর বসিয়ে দিলেন। রেহান ফিরিয়ে হাত বাড়ালো, ঠিক তখনই আমি হাত ধরলাম। কি করছিস কি? উনি আমাদের নতুন ইংরেজি ম্যাম। কি বলিস কি এগুলা? সরি ম্যাম, বুঝতে পারিনি। বেয়াদব, ক্লাস থেকে বের হয়ে যাও তোমরা। আমার সামনে আর 1 মিনিট দাঁড়ালে খুন করে ফেলবো। ম্যাম, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বুঝতে পারিনি, ক্ষমা করে দিন প্লিজ। আজ শুধু তুমি বলছো বলে ওদের ছেড়ে দিলাম। আরেকদিন এসব দেখলে প্রিন্সিপাল স্যারকে বলে সোজা টিসি হাতে ধরিয়ে দেব। ক্লাস শেষ করে আমি বেরিয়ে আসছিলাম, তখন পিছন থেকে ম্যাম ডাক দিলেন। আমি ম্যামের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভয় হচ্ছে প্রচণ্ড। যদি কিছু বলেন সকালের বিষয় নিয়ে। কি হলো? ওইখানে দাঁড়িয়ে কি দেখছো? এখানে এসো। আমি ভিতরে প্রবেশ করলাম। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ম্যাম তখন নিচের দিকে তাকিয়ে কিছু লিখছিলেন। কলমটা রেখে আমার দিকে তাকালেন। সকালে তোমার সাথে ওরকম বিহেভ করেছি, তার জন্য সরি। আপনি কেন সরি বলছেন? দোষটা আমার ছিল। তুমি তো ক্লাসের ফার্স্ট বয়, আর তোমার প্রশংসা প্রিন্সিপাল স্যারের কাছে অনেক শুনেছি। তুমি নাকি তোমার বাবার বিশাল সম্পত্তি রেখে এখানে সাদামাটা চলাফেরা করো। স্যার একটু বাড়িয়েই বলেছেন, তবে যত সম্ভব নিজে কিছু করার চেষ্টা করব। গুড।
বাট তোমার একটা জিনিস আমার কাছে খারাপ লাগলো। কি ম্যাম? প্লিজ বলুন, আমি শোধরানোর চেষ্টা করব। তুমি এত ভালো একটা ছেলে হয়ে ওই বাজে ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করছো, এটা তোমার করা একদমই ঠিক হয়নি। ম্যাম, ওদের সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওরা একটু দুষ্টু, কিন্তু একদিন ঠিকই ভালো হয়ে যাবে। রাজ, তুমি যেভাবে পৃথিবীটাকে মনে করো সহজ, পৃথিবীটা তত সহজ নয়। বড় রহস্যময় এই পৃথিবী। ওদের কাছ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবে। একটা কথা হয়তো জানো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই তো, গুড বয়। আচ্ছা, তাহলে এখন কি বাসায় যাবা? জি। ওকে, সাবধানে যাও। আমি ম্যামের রুম থেকে বেরিয়ে আসলাম, মুখে মৃদু হাসি নিয়ে। এই হাসির কারণ অজানা। আমার এরকম অদ্ভুত হাসি দেখে রেহান, শামীম, রিমা এগিয়ে আসলো। কি তাহলে আমাদের দেবদাসের জীবনেও প্রেম এসে গেছে, তাও প্রথম দিনেই? আরে কি বলিস তোরা? এসব আজে বাজে প্রেমে পড়ার চেয়ে কার্টুন দেখে হাসতে হাসতে খাট থেকে পড়ে যাওয়া ভালো। তবে যাই বলিস, মেয়েটা কিন্তু দেখতে সেই, কি নরম হাত। ওর হাতে থাপ্পড় খেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কথাটা শুনে আমার রাগ হতে লাগলো। ছি রেহান, তুই এত খারাপ? উনি আমাদের শিক্ষক, আর শিক্ষককে নিয়ে এসব বাজে মন্তব্য করতে তোর একটু মুখে বাঁধলো না? এটা কিন্তু রাজ একদম ঠিক বলেছে। রেহান, ইদানিং একটু বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছিস। আচ্ছা সরি বাবা, আমি তো শুধু কথা বলেছি। ওদিকে রাজ্যে ম্যামকে নিয়ে কল্পনার রাজ্য সাজাচ্ছে আর একা একা হাসছে তার বেলায়। রাজ শিওর ম্যামের প্রেমে পড়েছে, না হলে আমরা গণিতের টাকলা স্যারকে নিয়ে কত বাজে মন্তব্য করি, তখন তো কিছু বলে না। তাহলে এই ম্যাডামকে নিয়ে কথা বলতেই কেন রেগে গেল? প্রেম হলো একটা পরীক্ষা, যেখানে পাশের হারের চেয়ে বাঁশের হার অনেক বেশি। আর তোমরা যেহেতু বাঁশ খেতে খেতে অভ্যস্ত, তাই বাঁশ খাও, আমি গেলাম। কথাটা বলেই আমি বাড়ির দিকে রওনা দিলাম, আর সবাই ব্যস্ত হয়ে গেল আড্ডায়। ওদিকে তানিয়াও সব কাজ শেষ করে বাসায় ফিরল। এখানে তানিয়াদের একটা বাসা আছে। তানিয়া আর ওর এক বান্ধবী থাকে। ওই বান্ধবী নার্সিং কলেজে পড়ে, আর তানিয়ার বাবা মাও দেশে নেই, তাই তানিয়া ওর বান্ধবীর সাথে শেয়ার করে থাকে। আমি বাড়ি ফিরে ড্রয়িং রুমে দেখলাম ছোট বোন মাহি হাঁটুর সমান একটা জামা পরে বসে আছে, ফোনে কারোর সাথে চ্যাট করছে। আমি ঘরে ঢুকে সোফায় বসলাম। মাহি, তুই আজকে কলেজে যাস নাই? আর এসব কি পরে বসে আছিস? কতটা নোংরা আর বাজে দেখাচ্ছে। আমি তোর মতো খ্যাত না প্রতিদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজে যাব, আমার আরো অনেক কাজ আছে। তোর আবার এত কি কাজ? সারাদিন ফোন টিপস আর কার সাথে জানি চ্যাটিং করস। তাতে তোর কি? তুই কে এসবের হিসেব চাওয়ার? জীবনে অনেক এনজয় করার বিষয় আছে। সারাদিন শুধু বইয়ের ভেতর মুখ ডুবে রাখার নাম জীবন নয়। জীবন মানে প্রাণ খুলে বাঁচা। প্রাণ খুলে বাঁচার নাম এটা নয় যে ছোট ছোট জামা পরে মানুষকে নিজের শরীর দেখিয়ে বেড়াবে। একদিন এসবের জন্য তোকে অনেক আফসোস করতে হবে। তোকে কি আমি আমার মোটিভেশনাল স্পিকার হিসেবে রেখেছি? তুই তোর কাজ কর। আমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আমাকে কেন আফসোস করতে হবে? আমি তাচ্ছিল্যের হাসি হেসে নিজের রুমে চলে আসি। মনের মধ্যে অজানা এক আতঙ্ক কাজ করে সবসময়। ওরকম অবাধে চলাফেরা করা মেয়েগুলোই যখন জীবনের আসল মানে খুঁজে পায়, তখন তাদের কন্ট্রোলে কিছুই থাকে না। তখন শুধু আফসোস করতে হয়। ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটা গল্পের বই নিয়ে বেলকনিতে বসে আছি। চোখের সামনে শুধু তানিয়া ম্যামের ছবি ভাসছিল। কিন্তু কেন এমনটা হচ্ছে? বইটা রেখে ঘুরতে বের হয়ে রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে কেউ ডাক দিল। আমি আগে পিছে তাকিয়ে দেখলাম কেউ নেই, আবার ডাক দিল। উপরে তাকিয়ে তো আমি অবাক। তানিয়া ম্যাম দাঁড়িয়ে আছেন বেলকনিতে। আমি ইশারায় জিজ্ঞেস করলাম, কোনো দরকার? তখন ম্যাম আমাকে উপরে আসতে বললেন। আমি ম্যামের দরজার সামনে গিয়ে বেল বাজাতেই দরজা খুলে দিলেন। কোনো দরকার ম্যাম? না, কোনো দরকার নেই। তুমি হেঁটে যাচ্ছিলে তাই ভাবলাম ডেকে কথা বলি। পরিচিত হও, এই আমার ফ্রেন্ড মিম। একটা মেয়ে তখন কিচেন থেকে বের হচ্ছিল। মেয়েটিকে দেখিয়ে কথাটি বললেন তানিয়া ম্যাম। আপনি কি রাস? জি, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? কেন? তানিয়া বলছে, তোমার কথা তো অনেক বলছে। আমি তানিয়া ম্যামের দিকে তাকালাম। তিনি হয়তো কিছুটা লজ্জা পেয়েছেন। লজ্জা মাখা মুখটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। যখনই খেয়াল হলো তাড়াতাড়ি মুখটা ফিরিয়ে নিলাম। হয়তো ম্যাম সেটা টের পেয়েছিলেন। আচ্ছা রাজ, তুমি বসো, আমি চা নিয়ে আসি। কথাটা বলে তানিয়া ম্যাম আর মিম কিচেনের দিকে চলে গেল। আমি চারিদিকে তাকিয়ে বাড়িটা দেখছিলাম। অনেক সুন্দর করে সাজিয়েছেন ম্যাম। ওদিকে কিচেনে গিয়ে তানিয়া চা বানাতে শুরু করে। যাই বলিস তানিয়া, ছেলেটা কিন্তু দেখতে পুরাই আগুন। শুধু দেখতে না, গুণেও আগুন। ছেলেটার নাম্বারটা এনে দে না প্লিজ। মিমের কথায় তানিয়া রাগান্বিত হয়ে পেছনে ঘুরে তাকালো। কি বললি আবার বল? বলছি ছেলেটার নাম্বারটা এনে দিলে প্রেম করতাম।
আমি নিজেই নাম্বার আনতে পারছি না আর তোর জন্য আনবো, আর তুই ওর দিকে তাকাবি না। কেন তাকাবো না? অত সব বুঝি না, তুই ওকে মন থেকে মুছে ফেল। এটা কোনো কথা হলো? প্রেমের আগেই স্যাকা দিয়ে দিলি? তানিয়া মুচকি হেসে চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে আসলো। আমি তখন নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিলাম। এরপর আমরা অনেকক্ষণ গল্প করে, ম্যাম আপনার আব্বু আম্মু কোথায়? বাবা আমার দেশের বাইরে থাকেন। আজ তাহলে আসি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, একটা কথা, জি বলুন ম্যাম। তোমার নাম্বারটা দেওয়া যাবে? মানে কোনো দরকার হলে কল করব। আমি নাম্বারটা দিয়ে বাড়িতে চলে আসি। ওদিকে তানিয়া নাম্বারটা সেভ করে মিমকে দেখায়। মিম মন খারাপ করে বসে থাকে। জানো, রাগ করো কেন? ওর থেকে অনেক ভালো ছেলে আমি তোমাকে এনে দেব। করছু দিবা, দেখবি তোর ছেলে মেয়ে সব টিকটকারের মতো মতো হবে, বানরের মতো নখ থাকবে, তোরে খামসে মেরে ফেলবে। শকুনের দোয়ায় কোনোদিন গরু মরতে দেখেছিলি? বলেই হাসতে হাসতে রুমে চলে যায় তানিয়া। আমি বাড়িতে এসে পড়তে বসি, কিন্তু আজ কেন জানি কিছুতেই মন বসছিল না, তাই শুয়ে পড়লাম। হালকা একটা ঘুম দিয়ে আবার পড়তে বসলাম। কিছু সময় পড়ালেখা করে ডিনার করে শুয়ে পড়ি। ঘুম আসছিল না, তাই আমি কিছু সময় রুমে পায়চারি করলাম। একটু পর এসে আবার শুয়ে পড়লাম। হঠাৎ করে ফোনে রিং বাজতে শুরু করলো। আমি কিছুটা অবাক হয়ে ফোনটা তুলে ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি রাজ? জি বলুন। আমি তানিয়া। ম্যাম আপনি, কোনো প্রয়োজন? না, এমনি ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমাকে কল করে দেখি কি করো। আমারও একই অবস্থা, কিছুতেই ঘুম আসছিল না। এরপর দুজন কিছু সময় কথা বলে ঘুমিয়ে যাই। এভাবেই বাড়ি ভার্সিটি করে প্রায় 7 সপ্তাহ কেটে গেল। এখন অনেকটাই স্বাভাবিক ম্যামের সাথে, তবে ম্যামের ব্যবহার আমার কাছে কেমন যেন লাগে। পরের দিন ভার্সিটিতে একটা অনুষ্ঠান ছিল। প্রাইভেট ভার্সিটি হওয়ায় ক্যাম্পাস তেমন একটা বড় না, তাই একটা বিশাল পার্টি সেন্টারে আয়োজন করা হয়। আমি এসবে যাই না, তবে এবার ম্যাম আমাকে থাকতে বলেছেন, তাই ভাবছি যাব। পরের দিন সকালবেলা আমি রেডি হচ্ছিলাম। সাদা একটা পাঞ্জাবি পরে চুলগুলো ঠিক করে বেরিয়ে পড়লাম। পার্টি সেন্টারে আসতেই মনটা খারাপ হয়ে গেল। আমি চারদিকে ছেলেমেয়েরা মডার্ন ড্রেস পরে লাফালাফি করছে, কেউ বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরছে। সব মিলিয়ে জায়গাটা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের জন্য সেটা বোঝা যাচ্ছিল না। একটু পর অনুষ্ঠান শুরু হলো। আমার পাশের চেয়ারটা খালি ছিল। হঠাৎ করে একটা নীল শাড়ি পরা মেয়ে বসে পড়ল। সেখানে আমার পুরো মনোযোগ স্টেজের দিকে, তাই খেয়াল করিনি। যখন খেয়াল করলাম তখন তো আমি অবাক। তানিয়া ম্যাডাম শাড়ি পরেছেন, অসম্ভব সুন্দর লাগছিল ওনাকে। কি হলো রাজ, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি বেশি বাজে লাগছে? ছি ছি, এসব কি বলছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, তোমাকে অনেক কিউট লাগছে। অনুষ্ঠান শেষ হতেই স্টুডেন্টরা বিশৃঙ্খলা শুরু করলো। আমি আর তানিয়া ম্যাম একপাশে দাঁড়িয়েছিলাম। ছেলেমেয়েরা ড্রিঙ্ক করা আরম্ভ করলো। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। পার্টি সেন্টারটা অনেক বড় ছিল, তাই দ্বিতীয় তলায় গেলাম। সেখানে একই অবস্থা। আমি আনমনে হাঁটছিলাম। হঠাৎ করেই আমার নজর পড়ে একটা রুমে। রুমের ভেতরে তাকাতেই চোখ বয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভিতরের কেউ নয়, আমার একমাত্র ছোট বোন মাহি একটা ছেলের সাথে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত আছে। আমি আর থাকতে পারলাম না, সোজা নিজের বাসায় চলে আসলাম। পিছন থেকে ম্যাম অনেকবার ডাকলেও না শুনেই হাঁটছিলাম। আমার এমন ব্যবহারে তানিয়া কিছুটা অবাক হলো। বাড়িতে এসেই আমি আব্বু আম্মুকে চিৎকার করে ডাকতে থাকলাম। আমার চিৎকার শুনে বাবা মা নিচে নামে। কি হয়েছে রাজ, এরকম চিৎকার করছো কেন? আমি কতবার নিষেধ করেছিলাম মাহিকে এভাবে অবাধ ঘোরাফেরা থেকে বাধা দাও, না তোমরা আমার কথা শুনলে না। আজ যদি ওকে বাধা দিতে এরকম দিন দেখতে হতো না। কি হয়েছে বাবা, বল আমাদেরকে। আমি সব ঘটনা খুলে বললাম। আম্মু সোজা মাটিতে বসে পড়ল। পুরো বাড়ি নিস্তব্ধ। কিছুক্ষণ পর মাহি বাড়িতে প্রবেশ করলো। কোথায় গিয়েছিলি? কোথায় যাব? কলেজে গিয়েছিলাম। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না, গিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম মাহির গালে। বাবা নিশ্চয় হয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কারণ কখনো আমাকে এতটা ভয়ঙ্কর দেখায়নি। আব্বু আম্মু তোমরা দাঁড়িয়ে কি দেখছো? রাজ আমার গায়ে হাত তুললো কেন? বেশ করেছে, যে কাজটা এতদিন আমরা করতে পারিনি আজ সেই কাজটা ও করেছে। এতদিন ঠিক মতো তোকে শাসন করলে আজ তুই এত নিচে নামতে পারতি না। আমি টেনে নিয়ে রুমের দরজা আটকে রাখি মাহিকে। কখনো চিন্তা করিনি আমার একমাত্র ছোট বোনটার গায়ে হাত তুলব, কিন্তু সময় এমনই, কখন কাকে কিভাবে কোথায় এনে ফেলে তা বোঝা বড়ই রহস্যময়। আমি কিছু ভাবতে পারছি না। রুমে গিয়ে শুয়ে রইলাম। তখনই ম্যামের ফোন আসলো। রাজ, তোমার কি হয়েছে? কিছু না ম্যাম। কিছু তো একটা হয়েছে। আমি পেছন থেকে কত করে ডাকলাম, তুমি একটাবার ফিরেও তাকালে না। আমার ফ্যামিলির কিছু প্রবলেম, কালকে ভার্সিটিতে এসে বলবো। ওকে, আচ্ছা তাহলে রাখি ম্যাম। ঠিক আছে, গুড বাই।
আমি মাহি রুমে গেলাম। মাহি উল্টো হয়ে শুয়ে আছে। আমি গিয়ে মাথায় হাত বুলাতে শুরু করলাম। মাহি কান্না করছে শুধু, আর কোনো কথা বলছে না। মাহি বোন আমার, বর্তমান সময়টা বড় কঠিন, লড়াই করে বাঁচতে হবে। তোকে আমি আগেই বলেছি যে আধুনিকতার অহংকারে মাটিতে পা পড়ছে না, সে আধুনিকতা একদিন মাটির সাথে মিশিয়ে দিবে। ভাইয়া আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। প্রমাণ করতে পারবি? যদি পারিস, কথা দিলাম আমি তোকে ওই ছেলের সাথে বিয়ে দিব। কিভাবে করব? তুই এখনই ওই ছেলেকে কল কর আর বল তুই ওকে বিয়ে করতে চাস। আব্বু আম্মু তোর জন্য ছেলে দেখছে। মাহি আমার কথা মতো কাজ করে ছেলেটিকে কল করে বলে যে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু ছেলেটি নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে চায় না। মাহির আজকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ভাইয়া তুই আমাকে ক্ষমা করে দিস, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার কারণে তোকে অনেক কথা শুনতে হয়েছে। তুই বুঝতে পেরেছিস? এটাই অনেক। তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি মাহিকে শুইয়ে দিয়ে বাসার বাইরে চলে আসি। এসে শামীম রেহানকে কল দেই। ছেলেদের ফ্রেন্ডশিপে এ একটা জিনিস অসাধারণ। কোনো ফ্রেন্ড বিপদে পড়ে আসতে বললে একটা মেয়ে ফ্রেন্ড যেখানে 10 মিনিট টাইম নেয়, সেখানে একটা ছেলে 1 মিনিটও টাইম নেয় না। আমি সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে শামীম আর রেহান চলে এলো। কি রে দোস্ত, তুই তো এই সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরোস না, আজকে এত আর্জেন্ট কল? দোস্ত, আমার সাথে একটা মার্ডার করতে পারবি? কি বলিস এসব? আর কাকে মার্ডার করবি? আমি শামীম আর রেহানকে পুরো ঘটনা খুলে বলে খান্নায় ভেঙে পড়ি। দোষ, ওই ছেলের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। চল, আর কেউ থাকুক আর না থাকুক, আমি তোর সাথে আছি। ছেলেটিকে তো আমরা যা করার করলাম, কিন্তু মাইকে কে বিয়ে করবে? রাজ, তোদের কোনো আপত্তি না থাকলে আমি বিয়ে করব মাহিকে। আমার হয়তো বাবা মা নেই, ভালো চাকরিও নেই, তবে টিউশন পড়িয়ে যা পাবো তা দিয়ে দুজন মানুষ ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। আঙ্কেল আন্টি কি রাজি হবে? সত্যি তোরা আমার রিয়েল ফ্রেন্ড। আমি আজকে আব্বু আমার সাথে কথা বলবো। আমি শামীম আর রেহানকে ছেলেটার ছবি দেই। ওদের যত পরিচিত আছে সবার কাছে পিকটা পাঠিয়ে দিই। আমি ফিরে আসছিলাম, তখন ম্যামের বাসার সামনে আসি। কল দিবে কিনা ভেবে পাচ্ছে না। শেষে কল না করে বাসায় চলে যাই। কলিং বেল বাজাতেই ম্যাম এসে দরজা খুলে দেয়। রাজ ভেতরে আসো। আমি ভিতরে গিয়ে বসি। তখন ম্যামের বান্ধবী মিম বাড়িতে ছিল না, তাই আমার অস্বস্তি হতে শুরু করলো। ম্যাম 2 কাপ চা নিয়ে এসে বসলেন। রাজ তোমার কি এমন হলো যে এত রেগে বেরিয়ে গেলে? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। আমি সব ঘটনা খুলে বলি ম্যামের কাছে। ম্যাম অবাক হন পুরো ঘটনা শুনে। এত কিছু ঘটে গেছে এই একদিনের মধ্যে, সত্যি জীবনটা অনেক রহস্যময়। আচ্ছা, আজ তাহলে আসি ম্যাম, কালকে ভার্সিটিতে দেখা হবে। কাল তো আমি ভার্সিটিতে যেতে পারবো না। কেন ম্যাম, কোনো সমস্যা? আরে না, কাল আমার আব্বু দেশে আসছেন, তাদের আনতে যেতে হবে। তবে কাল বিকালে তুমি একবার আসবে, আমার আব্বু আমার সাথে পরিচয় করিয়ে দেব। ওকে ম্যাম। আমি বেরিয়ে আসি, তখন মিম উপরে উঠছিল। আমাকে দেখে মুচকি হেসে উপরে চলে যায়। আমি কিছু বুঝতে না পেরে চলে আসি। বাসায় আসার পর দেখি তার বাবা মার মুখ কালো। সবাই এই বিষয়টা নিয়ে চিন্তিত। আমি গিয়ে শামীমের কথা বলি। বাবা মা কোনো আপত্তি করেনি। পরের দিন তাকে আসতে বলে। আমি কল করে শামীম আর রেহানকে জানিয়ে দিই। মাহি রুমের সামনে যাই। চেয়ারে হেলান দিয়ে বসা ছিল, মুখটা মলিন হয়ে গেছে, সারা মুখে কান্নার ছাপ স্পষ্ট। পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না। আর মানুষ অনেক সময় জীবনে এমন আঘাত পায় যার ফলে সে জীবিত লাশে পরিণত হয়। আমি গিয়ে মাহিকে ধরে বিছানায় নিয়ে বসাই। চল, আমাদের সাথে ডিনার করবি। প্লিজ বোন চল, আমাদের সাথে একসাথে থাকলে তোর ভালো লাগবে, এসব থেকে বেরোতে পারবি। ভাইয়া তুই চলে যা, আমাকে একা থাকতে দে প্লিজ। আচ্ছা, একা থাকবি? এখন আগে খাবারটা খেয়ে নেই, কাল তোকে দেখতে আসবে। কি? কে আমাকে বিয়ে করবে? আমি কারো জীবনে অভিশাপ হয়ে যেতে চাই না, চাই না কারো সুন্দর জীবনকে আমার নোংরা জীবনের সাথে জড়িয়ে নষ্ট করতে। কী সব বলছিস? আমার ফ্রেন্ড শামীমকে তো চিনিস, ওই তোকে বিয়ে করতে চায়। এসব কথা পরে হবে, এখন চল আগে ডিনার করবি। আমি টেনে নিয়ে বসাই মাহিকে, নিজের হাতে খাইয়ে দিয়ে আবার রুমে এনে শুয়ে দিই। পরের দিন সকালে শামীম আর রেহান আসে আমাদের বাসায়। আমার বাবা মায়ের সাথে কথা বলে। দেখো বাবা, মাহি আমার একমাত্র মেয়ে, সারা জীবন যা চেয়েছে তাই দিয়েছি। তুমি যখন ওকে বিয়ে করতে চাচ্ছ, আমাদের কোনো আপত্তি নেই। তোমার আব্বু আম্মু মারা গেছেন, আমরা শুনেছি। এখন থেকে তুমি আমাদের বাসায় থাকবে, যদি কোনো আপত্তি না থাকে। তুমি তো আমাদের ছেলের মতো। রাজও এখন লেখাপড়া করছে, লেখাপড়া শেষ করে রাজের সাথে আমাদের বিজনেস জয়েন করবে। কি ভাগ্য দেখ, বিয়ের আগেই বাড়ি, আর পড়ালেখা শেষ করার আগেই চাকরি কনফার্ম হয়ে গেল। আঙ্কেল, আমাকে কি কোনোভাবে আপনার কোম্পানিতে নেওয়া যায় না? রেহানের কথাই সবাই হেসে উঠল। রেহান, তুমি তো আমার ছেলের মতো, তুমি যেদিন চাইবে সেদিনই চাকরি কনফার্ম। আঙ্কেল, আমি একটু মায়ের সাথে কথা বলতে চাই। রাজকে বলো উপরে নিয়ে যাবে।
ততক্ষণ আমি রেহানের সাথে একটু গল্প করি। আমি শামীমকে উপরে নিয়ে যাই। এদিকে রেহান একটু পর পর আজব আজব কথা বলে সবাইকে হাসাচ্ছে। রেহান ছেলেটা এরকমই, যখন ওদের বাড়িতে আসে পুরো বাড়ি মাথায় তুলে রাখে। ওদিকে তানিয়া আর মিম এয়ারপোর্টে এসে বসে আছে। একটু পর তার আব্বু আম্মু বের হয়। তানিয়া দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে। কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখলাম। খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা আগে ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি তোকে দেখে। আমি তো পর, আমাকে কেউ চোখে দেখে না। অভিমানে সুরে বলল মিম। তানিয়ার মা গিয়ে মিমকে জড়িয়ে ধরল। তুমি তো আমার মেয়ে, তোমাকে কি করে ভুলে যাব? সবাই গাড়িতে বসে আছে। অনেকদিন পর দেশের প্রকৃতি দেখে। তানিয়ার বাবা মাও খুব খুশি। এবার যখন দেশে আসছি তোদের দুইটারে বিয়ে দিয়ে তারপর যাব। আমি তো রাজি ছিলাম, কিন্তু তোমার মেয়ে তো কেড়ে নিল। তোমাদের কথার আগাগোড়া কিছুই বুঝি নাই। আম্মু ওসব আবল তাবল কথা বলে, ওর কথা তুমি বিশ্বাস করবে না। আমি বললেই তো আবল তাবল। আন্টি জানো, তোমার মেয়ে তার ছাত্রের প্রেমে পড়ছে, এখন বলতে পারছে না। আমার প্রিন্সেসের পছন্দ খারাপ হতে পারে না, ওই ছেলেকে তুলে এনে আমার মেয়ের সাথেই বিয়ে দিব। তানিয়া কিছুটা লজ্জা পায়। ওদিকে রাজ শামীমকে মাহির ঘর দেখিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। শামীম মাহির রুমে ঢুকে কাউকে দেখতে পেল না। বেলকনিতে গিয়ে দেখলো মাহি চুপচাপ বসে আছে। কি করো মাহি? কিছু না, বসে আছি। তুমি তো সব কিছু শুনছো, তোমার কি মতামত? দেখেন, আপনি ভাইয়ার ফ্রেন্ড, সাথে অনেক ভালো একজন মানুষ। আপনি আমার মতো একটা খারাপ মেয়েকে কেন বিয়ে করবেন? আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন, আর আমি কারো অনুগ্রহ হয়ে তার জীবনে যেতে পারবো না। তুমি কি মনে করছো তোমার ঘটনার কারণে অনুগ্রহ করে তোমাকে বিয়ে করেছি? তা নয় তো কি? দেখো মাহি, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, শুধু তুমি রাজের বোন বলে বলতে পারিনি। আর তোমার সাথে যা ঘটেছে তা শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র। প্লিজ তুমি রাজি হয়ে যাও। মাহি মুচকে একটা হাসি দেয়। শামীম হাসি মুখে মাহিকে জড়িয়ে ধরে। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিতরে প্রবেশ করি। এ অবস্থা দেখে মুচকি হাসে মাহি, লজ্জা পেয়ে বেরিয়ে যায়। আমি বেরিয়ে আসি। আমি তখন ম্যাম বাসায় আসার পর কেমন আছো? জি অনেক ভালো। ভেতরে আসো, তোমার ম্যাম উপরে আছে। আমি ভিতরে যাই। একটু পর তানিয়া ম্যাম আসে, সাথে তার বাবা মাও। আমি তানিয়ার বাবা মাকে সালাম দেই। ওনারাও হাসি মুখে আমার সাথে গল্প করে। আসলে আমার আসার কারণ হচ্ছে আমার ছোট বোনের বিয়ে 3 দিন পর। আপনারা সবাই গেলে খুব খুশি হব। অবশ্যই যাব, তোমার আব্বু আম্মুর সাথে দেখা করার অনেক ইচ্ছে। তাহলে আজ আমি যাই, বাড়িতে অনেক কাজ। আমি নিজের বাড়িতে এসে রুমে গিয়ে শুয়ে আছি। প্রতিটা মুহূর্তই ম্যামের কথা মনে হতে থাকে। ম্যামের ক্লাসে যতটা রাগী তার সাথে ততটাই হাসি খুশি। একটা মানুষের দুইটা বিপরীত রূপ। ওদিকে তানিয়া ওর নিজের রুমে বসে আছে চেয়ারে হেলান দিয়ে। আমাকে প্রথম যেদিন দেখেছিল সেদিনই নিজের মনের ভিতর অদ্ভুত এক ফিলিংস কাজ করেছে। আমার প্রতিটা কাজ মুগ্ধ করে তানিয়াকে। এই কয়দিনে যতটুকু বুঝেছে ওর আমাকে চাই, সেটা যে করেই সম্ভব। তানিয়া অনুষ্ঠানে একসাথে তোলা ছবিগুলো নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কখন যে তার আব্বু আম্মু এসেছে খেয়াল নেই। তাদের দেখতেই ফোনটা লুকিয়ে ফেলে। আব্বু আম্মু তোমরা কখন আসলে? আসছি, কিছু সময় হলো। ছেলেটাকে কি সত্যি তোর পছন্দ? তোর পছন্দ হলে আমাদের জানাতে পারিস, আমরা ছেলেটার বাড়ির লোকের সাথে কথা বলবো। সারা জীবন তুই যা চেয়েছিস আমরা সেটাই তোকে এনে দিয়েছি। তোর যাকে পছন্দ তার সাথেই আমরা তোর বিয়ে দিব। আশা করি এতে তোর বাবারও কোনো আপত্তি থাকবে না। আমার কেন আপত্তি থাকবে? আমার প্রিন্সেস যাকে তার প্রিন্স বানাতে চাই তাকে আমরা সদরগ্রহণ করব। তানিয়া তার বাবা মায়ের কথায় অনেক খুশি হয়, বাবা মাকে জড়িয়ে ধরে। আই লাভ বোথ অফ ইউ, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। হয়েছে, আর পাম দিতে হবে না। তবে রাজ কি রাজি হবে আমাকে বিয়ে করতে? কেন হবে না? আমার মেয়ে কি দেখতে কোনো রাজকন্যার চেয়ে কম? প্রশ্ন সেটা নয়, আমি ওর থেকে বড়, আর ও আমাকে শিক্ষক ছাড়া অন্য কোনো নজরে দেখে না। আর আমি ওর অমতে কিভাবে বিয়ে করব? তাহলে তো চিন্তার বিষয়। তুমি ওকে তোমার মনের কথা বলে দাও, দেখো রাজি হয় কিনা। রাজি হলে তো ভালো, কথায় রাজি না হলে অন্য ব্যবস্থা। দেখতে দেখতে মাহির বিয়ের দিন এসে গেল। শামীম আর মাহিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মাহিকে দেখতে অনেকটা রাজকন্যার মতো লাগছে। আমিও খুব খুশি। একে একে সব গেস্ট আসতে শুরু করলো। তানিয়া ম্যাম আর তার বাবা মাও আসলো। তানিয়া মনে মনে চিন্তা করলো আজই আমাকে তার মনের কথা বলবে, কিন্তু কিভাবে সে সুযোগ খুঁজতে লাগলো। সবাই ব্যস্ত। আমি একটা চেয়ারে বসা ছিলাম। তখন রেহানের বোন মাইশা আর কিছু মেয়ে এসে পাশে বসলো। আমি ওদের সাথে গল্প করছিলাম। বেশ হেসে হেসে দূর থেকে এটা দেখছিল তানিয়া কাছে যাবে।
কিন্তু কাছে গেলে কি বলবে সে আর থাকতে পারলো না। কাছে যেতে দেখলো একটা মেয়ে আমার গা ঘেঁষে বসে হাত ধরে কথা বলছিল। তানিয়া মনে মনে ভাবলো হয়তো মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক আছে, কিন্তু আমি তো কখনো এই ব্যাপারে কিছু বলিনি। তানিয়া কোনো কথা না বলে চুপচাপ নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। কেন করলে এরকম রাজ? সারা জীবন কোনো ছেলের দিকেই তাকায়নি, শুধু একজনকে ভালোবাসবো বলে। সেই একজন হয়তো তুমি ছিলে। এটা ভেবে মনের গভীরে কত ভালোবাসার খেলাঘর তৈরি করেছিলাম। আজকে এক নিমিষে সেগুলো ভেঙে দিলে। কেন এমন করলে? কেন কেন? এখন তো আমার বেঁচে থাকার আর মরে যাওয়ার সমান। ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে, তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মরণ হইতো। ওদিকে আমি তানিয়া ম্যামের বাবা মাকে নিজের বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেই। আমার বাবার সাথে ওনারা গল্প করছিলেন। আমি প্রথমে ম্যামকে দেখেছিলাম, এরপর কোথায় গেলেন আর খুঁজে পেলাম না, তাই ওনার ফ্রেন্ড মিমকে দেখে কাছে পেলাম। মিম আপু, ম্যাম কোথায়? ম্যামকে দেখছি না। কেন, এখানেই তো ছিল, কল করে দেখো। আমি বারবার ফোনে ট্রাই করছি, কিন্তু কল কেটে দিচ্ছেন। কোনো কাজে আটকে গেছেন ভেবে আমি আবার ব্যস্ত হয়ে পড়ি। ওদিকে আমার বাবার সাথে গল্প করতে করতে আমার আর তানিয়ার বিষয়টি বলেন। আমার বাবা রাজি থাকলেও মা কিছুটা অমত পোষণ করেন, মেয়ে বয়সে বড় বলে। দেখুন ভাই, আপনার মেয়ে লেখাপড়া করছে, এখন চাকরি করছে, খুব ভালো কথা। এখন ওদের একটা সম্মতির বিষয় আছে, যদি ওরা রাজি থাকে আমাদের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রাজি, সমস্যা নেই। এখন রাজ বাবা রাজি থাকলে সমস্যার সমাধান। তবে এইসব বিষয় নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। তানিয়া রুমে শুয়ে কান্না করে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে রেহান, মাইশা আর আমি মিলে বাসরঘর সাজাচ্ছি। মাহি বাসর ঘরে বসে আছে, মনের মধ্যে অজানা এক ভয় কাজ করছে। একটু পর শামীম প্রবেশ করলো। মাহি এগিয়ে এসে সালাম করলো। আমি তোমার কাছে কখনোই জোর করে স্বামীর অধিকার খাটাতে আসবো না, যতক্ষণ পর্যন্ত তুমি মেনে নিবে। সারাদিন অনেক দখল গেছে, এখন চলো শুয়ে পড়ো। মাহির কেন জানি অভিমান হলো। ওদিকে মিম বাসায় গিয়ে তানিয়ার কাছে যায়। তানিয়া, কি হয়েছে? কান্না করছিস কেন? আর বিয়েতেও দেখলাম না, কি হয়েছে? তানিয়া মিমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আচ্ছা, তুই না বললে কিভাবে বুঝবো আমি কি হয়েছে? মিম, আজকে যখন বিয়েতে গেছিলাম তখন দেখলাম রাজ একটা মেয়ের কাছে বসে হাত ধরে গল্প করছিল। মনে হচ্ছিল যেন তাদের দুজনের অনেক দিনের চেনা জানা। তানিয়ার কথায় মিম হাসতে হাসতে নিচে পড়ে গেল। এটা দেখে তানিয়া আরও রেগে যায়। দোস্ত, তুই পারিসও বটে। একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কথা বললে কি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়? হয়তো ওটা ওর কাজিনও হতে পারে। কাজিন হলে গা ঘেঁষে হাত ধরে কথা বলতে হবে? ওকে যখনই দেখেছি অন্য কারোর হাত ধরেছে, তখন আমার মাথা ঠিক রাখতে পারি নাই। সামনে থাকলে ওরে খুন কইরা আমিও মরে যেতাম, তাই চলে আসছি। আচ্ছা, তুই কি পাগল? ছেলেটা জানেও না যে তুই ওকে ভালোবাসিস। তোর জন্য মেয়ের সাথে কথা বলাটা স্বাভাবিক নয়। পারলে ওরে গিয়ে বল, আর এখানে দেবদাস না হয়ে বসে থেকে ফোনটা অন কর। আমরা কত কল করলাম, কলটাও ধরলি না। আঙ্কেল আন্টি কত টেনশন করছিল। আচ্ছা, সত্যি কি ওই মেয়েটা ওর কাজিন? আচ্ছা ধর, যদি ওই মেয়েটা ওর জেফ হয় তাহলে তুই কি করবি? প্লিজ এমন বলিস না দোস্ত, আমার কান্না পাচ্ছে। তুই এক কাজ কর, দোকান থেকে রশ্মি কিনে রাখ। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আত্মহত্যা করে মরতে পারবি। কুত্তি, তোকে আমি বসে পজিটিভ চিন্তা করতে, তুই উল্টো আমাকে ভয় দেখাচ্ছিস। কোথায় ভয় দেখালাম? সমাধান দিলাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই মাহি দেখল সে শামীমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছুটা লজ্জা পেল ঘুমন্ত মুখটা দেখে। সত্যি লোকটার মনটা অনেক ভালো, না হলে আমার মতো একটা মেয়েকে বিয়ে করতো। জীবন বড় রহস্যময়। সময় বদলে যায় জীবনের সঙ্গে, আর জীবন বদলে যায় সম্পর্কের সাথে। কিন্তু সময় বদলায় না। আপনজনের সঙ্গে শুধু আপনজনই বদলে যায় সময়ের সঙ্গে। এক সপ্তাহ আগে যাকে আপনজন ভেবে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলাম, আজ তাকে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু যাকে কখনো নিজের করে পাবো বলে চিন্তাও করিনি, আছে কত আপনজন। কি হলো ম্যাডাম, এমন করে তাকে কি দেখছেন? হঠাৎ করে শামীম চোখ খুলে কথাটা বলে। মাহি লজ্জা পেয়ে কিছু না বলে ছেড়ে উঠে আসতে চাইলে শামীম পেছন থেকে টান দিয়ে নিজের উপরে ফেলে। কাছে এসে কেন দূরে চলে যেতে চাও? সময় হলে এমনিতেই কাছে পাবেন। সেই সময় কখন আসবে প্রিয়? আসবে খুব শীঘ্রই। বলেই মাহি ফ্রেশ হতে চলে যায়। ওদিকে আমি উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। ভার্সিটিতে গিয়ে চুপচাপ ক্লাসে বসে আছি। মনের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। ম্যামের ফোন কাল থেকে। ক্লাসের সময় হয়ে গেল, ম্যাম ক্লাসে প্রবেশ করলেন। পুরো ক্লাস নিলেন, একবারও তার দিকে তাকালেন না। বিষয়টা কেমন যেন লাগলো আমার। কেন এমন করছেন ম্যাম? তাহলে কি সে কোনো বেয়াদবি করেছে? আজ ক্লাস শেষে একবার দেখা করতে হবে। আমি
বাকি সব ক্লাস করে কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। বারবার ম্যামের অদ্ভুত ব্যবহারের জন্য খারাপ লাগছিল। কোনো মতে ক্লাস শেষ করে ম্যামের রুমের সামনে গেল, কিন্তু রুমে তালা ঝুলছে, তার মানে চলে গেছেন। বাসায় একবার যাব, যদি মাইন্ড করেন। রাজ কিছুতেই শান্ত হতে পারছিলাম না, মনের মধ্যে অজানা একটা আবেগ কাজ করছিল। আমি ম্যামের বাসার সামনে গেলাম। ম্যামের মা এসে দরজা খুলে দিল। তানিয়াকে ম্যামকে তার মা আমার কথা বললে রুমে যেতে বলে। আমি ম্যামের রুমের সামনে গেলাম। ম্যাম, আসতে পারি? আসো। আমি রুমে ঢুকলাম। অনেক সুন্দর পুরো রুমটা। লম্বা বেলকনিতে একটা দোলনা ঝোলানো, বিছানার পাশে সুবিশাল বুক সেল। তবে ম্যামের চোখের দিকে তাকাতেই আমার সব ভাবনা সেদিকে চলে গেল। অদ্ভুত লাল বর্ণ ধারণ করেছিল চোখজোড়া। তুমি কি জন্য যেন এসেছিলে? আসলে ম্যাম, আমি যদি নিজের অজান্তেই কোনো ভুল করে থাকি তার জন্য সরি। কাল মাহির বিয়ে থেকেও না জানিয়ে চলে এলেন। আজ ক্লাসেও আমার দিকে একবারও তাকালেন না। সব মিলিয়ে আপনার ব্যবহারটা অদ্ভুত লাগছিল। যদি আমি নিজের অজান্তেই কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। আপনার এমন ব্যবহারে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কালকে দেখলাম তুমি একটা মেয়ের সাথে অনেক হেসে হেসে হাত ধরে কথা বলছিলে। মেয়েটা কে? কোন মেয়ের কথা বলছেন বুঝলাম না। কালকে তোমার বোনের বিয়েতে যে কয়েকটা মেয়ের সাথে গল্প করেছিলে, তার মধ্যে একটা মেয়ে তোমার পাশে বসা ছিল, তার হাত ধরে গল্প করছিলে। মেয়েটাকে? ও, আপনি মাইশার কথা বলছেন? ও আমার ফ্রেন্ড রেহান আছে না, ওর বোন। খুব ভালো মেয়ে। তা কত ভালো মেয়ে? ভালো বলতে যেরকম হয় সেই রকম। ওর সাথে কি তোমার কোনো রিলেশনশিপ আছে? সি এসব কি বলেন? ও আমার ছোট বোনের মতো। মাহির সাথে একসাথে পড়ালেখা করে। ওর সাথে আমার কেন রিলেশনশিপ হতে যাবে? হলেও ওই মেয়েটাকে খুন করতাম। বিড়বিড় করে কথাটা বলল তানিয়া। ম্যাম, কিছু বললেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু সাহস পাচ্ছি না। কি বলবেন বলেন। তোমার কাছে লুকিয়ে লাভ নাই। আমি একটা ছেলেকে পছন্দ করি। ছেলেটা আমার থেকে ছোট, কিছুতেই তাকে বলতে পারছি না। আসলে সেই পছন্দটা কি ভালোবাসা নাকি শুধু ভালো লাগে এটাই বুঝতে পারছি না। ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতের ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে এটাই খুঁজে পাচ্ছি না। আমি অন্যের কথা জানি না, তবে আমার কাছে মনে হয় ভালোবাসা মানে আবেগের পাগলামি। ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা। ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস, যেটা সকলের মাঝে থাকে না। আর যেই ভালোবাসায় সেগুলো বিদ্যমান, সেই ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা। বাহ বাহ, মনে হচ্ছে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। আপনি এসব বলে লজ্জায় ফেলবেন না। আমার কাছে যেমন মনে হয় তেমনই বললাম। জানতে চাও না আমার সেই ভালোবাসার মানুষটিকে? জানতে তো চাই, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। তানিয়া আমার দিকে এগোতে থাকে। আমি পিছিয়ে যাচ্ছি। চোখের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করছে অজানার রাজ্যতে। আমি পিছ দিয়ে যেতে যেতে বিছানায় উল্টে পড়ে গেলাম। তানিয়া আমার উপরে উঠে গেল। কি করছেন ম্যাম? কুত্তা বিলাই এত কিছু বুঝো স্যার, এটা বুঝোস না যে আমি তোকে কেন এত কেয়ার করি? কেন সব ছেলে মেয়েকে ফেলে শুধু তোর সাথে ঘুরি? তোর সাথে কেন এত কথা বলি? আই লাভ ইউ রাজ, আই লাভ ইউ সো মাচ। আপনি কি পাগল হয়ে গেলেন? কী সব আবোল তাবোল বলছেন? তানিয়া আমার মুখের উপর আঙুল স্লাইড করে বলে, নট ম্যাম, অনলি তানিয়া। আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ, প্লিজ অ্যাকসেপ্ট মি। দেখুন, আমি আপনার জন্য পারফেক্ট নই। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করেন। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? আমি তোমার ভালোবাসায় শিখতে হতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমায় আমি ভালোবাসি, তুমি কেন বোঝো না? একবার বলো না তোমায় আমি ভালোবাসি, তাহলে স্বর্গের সুখেও আমি এনে দিতে রাজি আছি। কিন্তু আমি আমার ফ্যামিলির বাইরে কোনো রিলেশনশিপে যেতে রাজি নই। এসব রিলেশনশিপের ফল আমার বোনকে ভোগ করতে হয়েছে, তাই আমি জেনে শুনে সেই ভুল করতে চাই না। আমি তো তোমায় অন্যায়ভাবে পেতে চাই না, আমি চাই ভালোবেসে কাছে পেতে। তোমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তুমি রাজি থাকলেই হলো। প্লিজ রাজ, আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমাকে ইগনোর করলে আমি মরে যাব। কী সব আজে বাজে বকছেন? আচ্ছা, আমাকে 2 দিন ভাবতে দিন, এরপর আমি জানাবো। 2 দিন কেন, 2 বছর গেলেও আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি, তবে উত্তরটা হ্যাঁ হওয়া চাই। সেটা দেখা যাবে। এখন উঠুন ম্যাম, আমি ব্যথা পাচ্ছি। উঠবো না, এইভাবে শুয়ে থাকবো সারা জীবন। প্লিজ, ব্যথা পাচ্ছি তো।
তাহলে আমি যেভাবে বলছি সেভাবেই বলো। তানিয়া, তুমি আমার উপর থেকে উঠো, ব্যথা পাচ্ছি। অসম্ভব, আপনি আমার শিক্ষক, আপনাকে কিভাবে এসব বলবো? শালা বানর, উগান্ডার হাতি, অস্ট্রেলিয়ান জিরাফ, টিকটিকির ডিম। শিক্ষক শুধু ভার্সিটিতে, এখানে নয়। যতক্ষণ না পর্যন্ত উঠবো না, এইভাবেই শুয়ে থাকবো। আমি বুঝতে পারলাম তাকে বলতেই হবে, তাই চোখ বন্ধ করে বললাম, তানিয়া তুমি আমার উপর থেকে উঠো, ব্যথা পাচ্ছি। কথাটা বলতেই গালে কারো গরম নিঃশ্বাস অনুভব করলাম। আমার নিঃশ্বাস ভারী হতে লাগলো, হার্টবিট ক্রমশ বাড়তে শুরু করলো। কথা বলতে যাব তার আগে তানিয়া আমার ঠোঁটজোড়া দখল করে নিল। আমি ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে শেষ মুহূর্তে এসে নিজেও রেসপন্স করি। প্রায় 6 মিনিট পর তানিয়া ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। কি করছিলে এসব? একটু হলেই তো দম বন্ধ হয়ে মারা যেতাম। তোমার মুখে প্রথম আমার নামটা শুনে মনে আলাদা এক প্রশান্তি অনুভব করছিলাম, তাই তোমাকে একটু মিষ্টি মুখ করালাম। এইটুকুতেই ঘায়েল হলে চলবে? আরো কত কিছু করার বাকি আছে। বললাম তো 2 দিন পর জানাবো, এর আগে এসব করলে ডিরেক্ট না করে দিব। কথাটা শোনা মাত্র তানিয়া আমার উপর থেকে উঠে যায়। এতক্ষণ পর হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠে চলে আসি নিজের বাসায়। রুমে এসে মুচকি হাসছি। চোখের সামনে ম্যামের সেই পাগলামোগুলো ভাসছিল। তাহলে কি সত্যিই ম্যাম আমাকে ভালোবাসেন, নাকি এটা ক্ষণিকের মোহ মাত্র? কিন্তু তার চোখের গভীরতা বলল এটা সত্য। আমি এখন কি করব? অ্যাকসেপ্ট করব নাকি করব না? মন বলছে অ্যাকসেপ্ট করতে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব, তখন রেহানের কল। দোষ, তুই কই? আমি তো বাসায় ভার্সিটির জন্য বের হচ্ছি। তুই শামীমকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। নিউ মার্কেটের সামনে ওই ছেলেটাকে পেয়েছি, যে মায়ের সাথে। কি বলছিস? পেয়েছিস? ধরে রাখ, আমরা এক্ষুনি আসছি। আমার পক্ষে ধরা সম্ভব না, ওরা 4-5 জন। আমি ওদের ফলো করছি, তোরা আয়। ওদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মাহি। চুল থেকে অল্প অল্প পানি পড়ছে, অসম্ভব সুন্দর লাগছে তাকে। হঠাৎ কারোর হাতের স্পর্শে কেঁপে ওঠে মাহি। পেছনে ফিরতে লজ্জা মাখা চোখে তাকায় শামীম। অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মাহি শামীমের গলা জড়িয়ে পিছনে ঘুরল। শামীম মাহির গলায় নাক দিয়ে স্লাইড করতে থাকে। ওদিকে মাহির প্রাণ যায় যায় অবস্থা, হার্ট অ্যাটাক করে মারা যাবে মনে হচ্ছে। ঠিক তখনই আমি এসে দরজায় নক করি। আচ্ছা, তোমার ভাইটা কি আসার আর টাইম পায় না? শালা যখনই একটু রোমান্টিক মুডে যাই তখনই এসে হাজির। বলেই দরজা খুলে দিল মাহি। শামীমের কথায় হাসি আটকে রাখতে পারল না, তাই হেসে যাচ্ছে। আমি কাছে এসে মাহিকে হাসতে দেখে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটা দেখে মাহির হাসি থেমে গেল। ভাইয়া, কান্না করছিস কেন? কি হয়েছে? অনেক দিন পর তোকে হাসতে দেখলাম এভাবেই। সারা জীবন হাসি খুশি থাকিস। আচ্ছা চল, ভার্সিটি যাবি না? না, আমাদের একটা জায়গায় যেতে হবে। ওই ছেলেটাকে পাওয়া গেছে? কি বলিস, পাওয়া গেছে? রেহান ওকে ফলো করছে, আমাদেরকে যেতে বলছে। তাহলে তাড়াতাড়ি চল, ওর জীবন না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কথাটা বলেই শামীম দৌড় দেয়। আমিও যেতে নিব। মাহির টি শার্ট চেপে ধরে, কিন্তু আমি ছাড়িয়ে চলে যাই। ওদিকে মাহির মনে অজানা ভয় কাজ করছে। ওই ছেলেটা অনেক ভয়ঙ্কর। যদি শামীম আর আমার কিছু হয়ে যায়, সে বাসায় শুধু পাইচারি করতে থাকে। ওদিকে রাজ যাওয়ার সময় পুলিশকে কল করে আসতে বলে। গিয়ে দেখে তারা রেল লাইনের উপর বসে কিছু একটা নিয়ে কথা বলছে। 5 জন ছেলেকে দেখে কিছুটা ঘাবড়ে যায় তারা। 3 জন কিভাবে এই ছেলেগুলোর মোকাবেলা করবে। কিন্তু শামীম একটা রড নিয়ে এগিয়ে অপ্রস্তুত থাকায় গিয়েই একজনকে শুইয়ে, তখন আমি আর রেহানও 2টা লাঠি নিয়ে বেধড়ক পেটাতে আরম্ভ করি। ওদের মধ্যে একজন শামীমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রেল লাইনের উপরে। পরে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। ওকে ধরতে আমি আর রেহান যাই। তখন পেছন থেকে একজন আমার পিঠে ছুরি চালিয়ে দেয়। রেহান চিৎকার দিয়ে পাশে থাকা পাহাড়টা দিয়ে লোকটার পায়ে আঘাত করে। ছিটকে পড়ে লোকটা। তখনই পুলিশ চলে আসে। আমার রক্ত পড়ার কারণে জ্ঞান হারিয়েছি। শামীম আর রেহান হসপিটালে নিয়ে যায়। ওদিকে খবর পেয়ে আমার বাবা মা আর মাহিও চলে আসে। সবাই কান্না করছে। আমার ফোন, মানিব্যাগ সবকিছু শামীমের কাছে দেয় নার্স। ওদিকে ভার্সিটিতে এসে আমাকে না পেয়ে অবাক হন তানিয়া। কি হলো? ছেলেটার ক্লাস শেষ করে কল করেন। আমার ফোন আসতেই ধরে শামীম। তানিয়া ম্যাডাম কল করেছেন। এই, তুমি আজকে ভার্সিটিতে আসলে না কেন? আমি কত ওয়েট করেছি, জানো কি হয়েছে? ম্যাম, আমি রাজ নয়, আমি শামীম। রাজ হসপিটালে। কেন, কি হয়েছে ওর? সকালে সব ঘটনা খুলে বলে শামীম। তাসনিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। যেহেতু মাহির বিয়েতে আমাদের ব্যাপারে কিছু কথা হয়েছিল, তাই কারোরা চিনতে সমস্যা হলো না। আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে সবাই। সবার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ করে ডাক্তার বের হয়ে আসলেন। রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তাই এই মুহূর্তে বি নেগেটিভ রক্ত লাগবে।
এখানে তো কারোর বি নেগেটিভ রক্ত নেই মনে হয়। আমার আছে আঙ্কেল, আমি রক্ত দিব। আসুন আমাদের সাথে। তানিয়া ডাক্তারের সাথে যায়, রক্ত দিচ্ছে আর পাশের বেডে শুয়ে থাকা নিস্তব্ধ নিথর প্রিয় মানুষটার দেহ দেখছে। বুকটা ফেটে যাচ্ছে তার। রক্ত দিয়ে এসে বাইরে বসে বসে কান্না করে যাচ্ছে। তানিয়া এটা দেখে মাহির কাছে আসে। প্লিজ এতটা ভেঙে পড়বেন না, ভাইয়া ঠিক হয়ে যাবে। তানিয়া মাহিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তানিয়ার বাড়ি থেকেও আব্বু আম্মু আর মিম আসছিল। অনেক চেষ্টা করছে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যায়নি। রেহান আর শামীম সবাইকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। এখানে শুধু আমার বাবা থাকেন। আমার বাবা তানিয়ার কাছে আসেন। এতটা ভালোবাসা আমার ছেলেকে? তানিয়া কান্না করে আমার বাবাকে জড়িয়ে ধরে। রাত প্রায় 10টা, এখনো কেউ এক ফোঁটা পানিও মুখে তোলেনি। হঠাৎ ডাক্তার এসে বলেন আমার জ্ঞান ফিরেছে। সবার মুখে কিছুটা স্বস্তির ভাব আসে। প্রথমে আমার বাবা ভিতরে যান, একটু পর শামীম আর রেহান যায়। কেমন আছিস রাজ? ভালো। মামা, তুই এটা কোনো কাজ করলি বল? আমি আবার কি করলাম? কি বলে? এমন একটা ভাব করছে যেন কিছুই জানে না। আরে বেটা, আমাদেরকে না জানিয়ে যে ইংরেজি ম্যামের সাথে লাইন মারতেছ। আরে না, কিসব বলছিস? আর বাটপারি করবি না। সুস্থ হওয়ার সাথে সাথে টিট দিতে হবে। ম্যাম কাল থেকে এসে এখানে কান্নাকাটি করছে, তোকে রক্ত দিয়ে বাঁচালো। কালকে থেকে কিচ্ছু খাচ্ছে না। এর মানে কি আমরা কি বুঝি না? রেহানার শামীম বেরিয়ে আসলে তানিয়া প্রবেশ করে। আমি তাকিয়ে থাকতে পারলাম না। তানিয়ার দিকে চোখ মুখ শুকিয়ে গেছে। মায়াবী মুখটা মলিন হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করছে। কেমন আছো? খুব ভালো। আসলে খুব ক্ষুধা লাগছে, কিছু খাবার কি পাওয়া যাবে? তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি মুচকে আসলাম। তাহলে কি সত্যি ম্যাম আমাকে ভালোবাসে? যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে আমি আর কষ্ট দিব না, নিজেও সাড়া দিব তার ভালোবাসায়। প্রায় 5 মিনিট পর ম্যাম খাবার নিয়ে রুমে প্রবেশ করলেন। আমার ক্ষুধা লাগেনি, এরপরেও বললাম, কারণ খাবারটা ওনাকে খাওয়াবো বলে। ম্যাম আমার মুখের সামনে খাবার এনে বলল, হা করো রাজ। আমি চুপচাপ খেয়ে নিলাম। অনেক যত্ন করে খাইয়ে দিচ্ছেন ম্যাম। বাকিটা আপনি খেয়ে নিন ম্যাম। না, আমি খেয়েছি, তুমি খেয়ে নাও। আমি জানি কতটা খেয়েছেন, এখন চুপচাপ খেয়ে নিন। আমি পরে খাবো, এখন তুমি খেয়ে নাও। তানিয়া, আমি দিচ্ছি, তুমি খাবে না? তানিয়া কথাটা শুনে অদ্ভুত দৃষ্টিতে কতক্ষণ চেয়ে রইল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। খাবার রেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তোমার মুখ থেকে এরকম কথা শোনার জন্য আমি কত অপেক্ষা করেছি তুমি চিন্তাও করতে পারবে না। আমি কতটা খুশি হয়েছি। হয়েছে তো, এখন খেয়ে নিন। তানিয়া খাবারটা খেয়ে আমার পাশে এসে বসলো, মুখে দুষ্টু হাসি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে কি দেখছো? কিছু না। আচ্ছা, আপনি সত্যি আমাকে ভালোবাসেন? আমার এমন প্রশ্নে মুখটা মলিন হয়ে গেল তানিয়ার। কত কিছু করেও আমাকে এই ছোট্ট কথাটি সে বোঝাতে পারেনি। তানিয়া আর থাকতে পারল না, কান্না করে দিল। কি হলো, কান্না করছেন কেন? আমি কি করলে কিভাবে বুঝলা? তুমি বুঝবে, আমাকে বলো রাজ, আমি তোমাকে ভালোবাসি। বুঝলাম। কি বুঝলা? বুঝলাম যে আপনি আমাকে ভালোবাসেন। তাহলে আমার উত্তরটা? এখনো 2 দিন হতে 4 ঘন্টা বাকি। 4 ঘন্টা পরে জানাবো। তানিয়া রাগ করে চলে যেতে নিলে আমি হাত ধরে আটকে ধরলাম। ভালোবাসি। কাকে? আমার স্বপ্নের রাজকন্যাকে, যাকে প্রথম দেখার পর থেকে মনের মধ্যে ভালোবাসার ফুল ফুটতে শুরু করেছে তাকে। সেই রাজকন্যাটাকে? এখন আমি যার হাত ধরে শুয়ে আছি সে। তানিয়া মুচকি এসে পাশে বসলো। প্রায় 4 দিন পর আমাকে হসপিটাল থেকে ছাড়া হলো। এই কয়দিন তানিয়াও আমার সাথে ছিল। আমি এই কয়দিন তানিয়ার ভালোবাসা ভরা শাসনগুলো সহ্য করেছি। 2 বাড়ির লোকজন আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করেছে। 10 দিন পর আমাদের বিয়ে। এই কয়েকদিনে তানিয়া আর মাহির ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে আসলো। রাত পোহালেই আমি তার হয়ে যাব। এইভাবে তানিয়ার খুশি আরও ধরছে। নিজের বাসার ছাদেই গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রুমে বসে সাজছিল তানিয়া। তখন একটা ছেলে এসে অনেক সুন্দর একটা গিফট বক্স দিয়ে গেল। তানিয়া অবাক হয় এটা দেখে, খুলে দেখে অনেক সুন্দর একটা চেন, মাঝখানে ওর আর আমার নাম লেখা, নিচে একটা চিরকুট খুলতেই মুচকি হাসে আমার লেখা। তুমি কি জানো পাখি কেন ডাকে? তোমার ঘুম ভাঙাবে বলে। তুমি কি জানো ফুল কেন ফোটে? তুমি দেখবে বলে। তুমি কি জানো আকাশ কেন কাঁদে? তোমার মন খারাপ বলে। তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন? তুমি খুব ভালো বলে। তুমি কি জানো তুমি এত ভালো কেন? তুমি আমার ভালোবাসা বলে। প্রিয়, তোমার স্নিগ্ধ হাতের স্পর্শে সকালের সূর্যটা দেখতে চাই। এই কয়দিনে ভালোবাসা কাকে বলে তুমি বুঝিয়েছ। এখন প্রশ্ন একটাই, তুমি আমাকে কতটা ভালোবাসো?
তানিয়া নিজের ফোনটা হাতে নিয়ে আমাকে মেসেজ করে। তুমি যেমন বলতে পারবে না আকাশে কতগুলো তারা আছে, সাগরে কত ফোঁটা পানি আছে, ঠিক তেমনি আমিও বলতে পারবো না তোমার জন্য আমার হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে। তাই এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। দেখতে দেখতে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল। আমি বাসর ঘরে যাওয়ার জন্য হাঁসফাঁস করছি, কিন্তু তার বন্ধুরা কিছুতেই ছাড়ছে না। তোর জন্য আমি ঠিক মতো বাসর করতে পারি নাই, এখন তুমি বাসর করবা? অসম্ভব, তা হতে পারে না। আজ তোকে এখানেই থাকতে হবে। প্লিজ দোস্ত, আমাকে যদি জীবিত দেখতে চাস তাহলে যেতে দেয়, না হলে কাল সকালে আমার দাফন করার ব্যবস্থা কর। তোরা তো জানিস ম্যাম কত ভয়ঙ্কর। শালা এখনো নিজের বউকে ম্যাডাম ডাকছে। ঠিক তখন মাহি সেখানে আসে। মাহিকে দেখে, ওই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমিও এই সুযোগে বাসর ঘরের দরজা খুলে টুক করে ঢুকে পড়ি। এই তুমি ঘরে আসো, কাজ আছে। যাও মামা, তোমরা সবাই গিয়ে বাসর করো, আমি বসে ঘাস কাটি। স্বামী মুচকি হেসে চলে গেল। আমি রুমে ঢুকতেই তানিয়া এসে সালাম করলো। এই কি করছো ম্যাডাম? আসো, তোমার ম্যাডাম ডাকার স্বাদ মেটাচ্ছি। বলি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তানিয়া। কি যেন বলছিলে? কিছু না। না, কিছু একটা বলছো। সরি প্লিজ, আর কখনো বলবো না। আর বলতেও পারবে না। বলেই তানিয়া আমার ঠোঁট জোড়া দখল করে নিল। এরপর কি হলো তা জানতে হলে আপনারাও বিয়ে করে নিন। পূর্ণতা পেল আমাদের ভালোবাসা। এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সব সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা শব্দটা সবার জীবনে খুব গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভালোবাসার মানুষকে জীবনে খুঁজে নিতে পারলে জীবন হয় খুব সুন্দর আর শান্তিময়। তাই মিথ্যা ভালোবাসার পিছনে না ঘুরে সত্যিকারের ভালোবাসার পেছনে ঘুরো। তার জন্যে হাসো যে তোমার জন্য কাঁদে, তার জন্য লড়াই করো যে তোমাকে রক্ষা করে, আর ভালোবাসো তাকেই যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে। সত্যিকার ভালোবাসায় হাজারবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। গুড বাই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে।